নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনে এপিসোড তো শুরু করব, তার আগে আমাদের কাশ্মীরে যারা শহীদ হলেন, অকাল মৃত্যু যাদের হলো, আমরা সবই জানি কী থেকে কী ঘটনা হয়েছে। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। যা হয়েছে এর থেকে নিন্দনীয় ঘটনা হতে পারে না। এর থেকে বেশি কিছু বলার ভাষা নেই। বিশ্বাসই হয় না ভারতবর্ষে এরকম কাজ 2025 সালে দাঁড়িয়ে হচ্ছে। সরাসরি চলে যাচ্ছে আজকের ঘটনায়। আজকের প্রথম ঘটনা যার পাঠ করব, ওর নাম রক। অ্যাকচুয়াল নাম উনি মেনশন করেননি, উনি ওনার একটা নিক নেম দিয়ে লিখে পাঠিয়েছেন। লিখছেন, হাই সহেলিদি, কেমন আছো? আমি তোমার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। প্রায় প্রতিদিনই তোমাকে একটা সত্য ঘটনা পাঠাবো ভাবি, কিন্তু নানা কারণে হয়ে ওঠে না। কিন্তু একটু সময় বার করে লিখেই ফেললাম। তোমার মিষ্টি ভয়েসে এই ঘটনাটা দর্শক বন্ধুদের শোনালে খুব খুশি হব। ঘটনাটা ঘটেছে আমার এক পাড়া সম্পর্কে ভাগ্নির সাথে। ঘটনা ঘটেছিল বেশ কিছু বছর আগে। আমার ভাগ্নির আসল নাম বললাম না, তার নাম রমা ধরছি। শুরুটা হয়েছিল ভাগ্নির ক্লাস 9-এ পড়ার সময় থেকে। একদিন সন্ধ্যাবেলা রমা টিউশন থেকে বাড়ি ফেরার পর হাত পা ধুয়ে পড়তে বসবে, ঠিক সেই সময় তার পেটে ব্যথা শুরু হয়। প্রথমে ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি। স্কুলে গিয়ে ঝালমুড়ি চটপটি এসব খেয়েছে, তাই হয়তো গ্যাস্ট্রিক হয়ে গিয়েছে। রমা বাড়িতে তার মাকে বলে, মা আমার পেটে লাগছে। মা মানে দিদি রমাকে একটু বকাঝোকা করে বলেন, বারবার বারণ করেছি, স্কুল থেকে বেরিয়ে উল্টো পাল্টা খাবি না, নে এবার ভোগ কর, কষ্ট এবার কে পাচ্ছে। তো কম বেশি সবার বাড়িতেই গ্যাস অম্বলের ট্যাবলেট আনা থাকে। এরপর দিদি রমাকে একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে বলে, এটা খেয়ে নে, একটু বাদে ব্যথাটা কমে যাবে। তো রমা ট্যাবলেটটা খেলো, কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পর দেখছে যন্ত্রণা কমছে না, যন্ত্রণা আরও বাড়ছে। এক প্রকার বাধ্য হয়ে রমাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। দিদিদের বাড়ি থেকে হসপিটাল মিনিট 20 রাস্তা হবে। ও হ্যাঁ, বলা হয়নি দিদির বিয়ে হয়ে গেছে আমাদের পাশের গ্রামেই। আবার আমাদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব 5 মিনিট হবে। মানে দিদিদের হসপিটাল যেতে গেলে আমাদের বাড়ির পাশ দিয়ে যেতে হয়। তো রমাকে হসপিটালে আনা হলো। কিন্তু সহেলিদি, তোমাকে বললে হয়তো বিশ্বাস করবে না যে মেয়ে বাড়িতে পেটে যন্ত্রণায় ছটফট করছিল, তাকে সামলানো যাচ্ছিল না। সেই মেয়ে হসপিটালে আসার পর সুস্থ, পেটে ব্যথা নেই বললেই চলে। দেখি তো সবাই অবাক, এইটুকু টাইমের মধ্যে পেট ব্যথা কমে গেল। যাই হোক, হসপিটালে ডাক্তারকে সব বলার পর ডাক্তার চেক করে ওষুধ দিলেন। এরপর রমাকে আবার বাড়ি আনা হলো। কিন্তু বাড়ি আসার পর সেই যন্ত্রণা তার আবার শুরু হলো। আবার সেই প্রচণ্ড যন্ত্রণা। একবার ভাবলো ডাক্তার ওষুধ তো দিয়েছে, ওষুধটা খাওয়ালে তো পেটে ব্যথা কমে যাবে। কিন্তু রমা এত ছটফট করছে যে বাধ্য হয়ে আবার রমাকে হসপিটালে আনতে হলো। কিন্তু এবার সেই একই ঘটনা। হসপিটালে আনতেই রমা সুস্থ। ডাক্তারবাবু বুঝতে পারছে না ঠিক ব্যাপারটা কি, এরকম তো হবার কথা না। বাড়িতে নিয়ে গেলে যন্ত্রণা বাড়ছে, হসপিটালে আনলেই কমে যাচ্ছে। এবার ডাক্তারবাবু আর রমাকে ফেরত না পাঠিয়ে ভর্তি করে নিলেন, আর বাড়িতে দিদি জামাইবাবুকে ফেরত পাঠিয়ে দিলেন। এদিকে বাড়িতে এসে দিদি জামাইবাবুর মন টিকছে না। মেয়েটার কি হলো, হঠাৎ এত পেটের যন্ত্রণা, চিন্তায় সেই রাতটা তারা কাটালেন। দিদির শ্বশুর শাশুড়ি কেউই রাত ঘুমোতে পারেনি। রমার ভাই শুধু ঘুমিয়েছিল, কারণ তখন সে অনেকটাই ছোট, তবে বোধবুদ্ধি হয়েছে সবে আর কি। যাই হোক, সকাল হতে জামাইবাবু আবার দাদাকে নিয়ে হসপিটালে গেল। কিন্তু ডাক্তারবাবু জানালো, আপনার মেয়ে সুস্থ, রাতে তো কিছু হয়নি। এই যে বললেন পেটে যন্ত্রণা ছটফট করছে, আমরা তো কোনো লক্ষণ খুঁজে পেলাম না। তখন জামাইবাবু বললো, তাহলে মেয়েকে কি নিয়ে যেতে পারি? বললেন, কেন পারবেন না, আপনার মেয়ে তো কিছুই হয়নি, আর ওই যে ওষুধগুলো দিলাম 2 দিন খাওয়ালে কমে যাবে। জামাইবাবু রমাকে বাড়ি নিয়ে এলো। 2 দিন মেয়েকে আর স্কুলে পাঠালো না। 2 দিন রমার তেমন কিছু হলো না। কিন্তু এবার আস্তে রমার ব্যবহারটা পাল্টাতে লাগলো। একটা হাসি খুশি মেয়ে কেমন বদমেজাজি হয়ে উঠলো।
কখনো খিলখিল করে হাসছে, কখনো কাঁদছে, কখনো কোনো কারণ ছাড়াই বাড়ির লোক কিছু বুঝতে পারছে না চিৎকার করছে। ধীরে ধীরে মেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দিল। দিদিদের বাড়ির পেছনে একটা বাড়ি রয়েছে, সে বাড়ির যে কর্তা বেশ কয়েক বছর আগে মারা গেছে। একদিন কাজ থেকে ফিরে হঠাৎ হার্ট অ্যাটাক করলো, তারপর হসপিটালে নিয়ে যেতে যেতেই রাস্তাতেই সে মারা যায়। তবে শুনেছি মারা গেলে অনেকে খারাপ লোকের মানুষের গুণগান করে, কিন্তু লোকটা এতটাই খারাপ ছিল যে মারা যাবার পর তার গুণগান করতে কাউকে শুনিনি। সবার কাছে শুনেছি লোক নাকি ভীষণ বদমাশ ছিল, গ্রামের লোক কেউ তাকে পছন্দ করতো না। এবার আসি রমার ঘটনায়। বাড়ির লোক লক্ষ্য করলো রমা প্রায় দিন সেই বাড়িটার দিকে তাকিয়ে হাসতে থাকে, একইভাবে শুধু ওই বাড়িটার দিকে তাকিয়ে হাসে। একদিন ওই বাড়ির পেছন থেকে যে লোক মারা গেছে তার স্ত্রী রমাদের বাড়িতে এলো কিছু একটা কারণে, আর এখানেই ঘটলো আসল ঘটনা। অমনি ওই মহিলার গলার আওয়াজ পেয়ে রমা ঘর থেকে ছুটে বেরিয়ে এসে ওই মহিলার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কোনো কাছের মানুষকে অনেক দিন পর দেখলে যেমন অনুভূতি হয় না, ঠিক সেরকম। ঠিক সেই অনুভূতির ছাপ রমার চোখে মুখে। বেশ কিছুক্ষণ পর রমা বলে উঠল, মিতালি কেমন আছো, শরীর কেমন আছে? এটা শুনে প্রথমে তিনি খতমত খেয়ে গেলেন। মানে যে মেয়ে ওই মহিলাকে ঠাম্মা ছাড়া কথা বলতো না, সে তার নাম ধরে ডাকছে। এতদূর পর্যন্ত ঠিক ছিল, মেনে নেওয়া যায় অসুস্থ, ঘোরের মধ্যে কিছু একটা বলছে। অনেক সময় দাদু নাতি নাতনিরা আর কি দাদু ঠাকুমাকে দাদুকে এরকম মজা করে, যদি এরকম মজা স্বাভাবিক মজা না। কিন্তু এরপর রমা যেটা বললো সেটা অবাক। রমা ওই মহিলাকে মানে মিতালিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো মিতালি, সাগর সুজা কেমন আছে, চাষবাস জমিগুলো ঠিক করে দেখাশোনা করছে তো? এটা শোনার পর যতজন দাঁড়িয়েছিল অবাক। মানে আজ অবধি যে মেয়ে সাগর সুজয়ের নাম মুখে আনেনি সে নাকি এসব জিজ্ঞেস করছে, জমি জায়গার ব্যাপারে জিজ্ঞাসা করছে। রমার মুখে এই কথা শুনে মৃত লোকের স্ত্রী মানে মিতালি অবাক হয়ে গেল। মিতালি বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলো আর বলল, হ্যাঁ রে রমা, তোর কি হয়েছে, তুই ওদের কথা জিজ্ঞাসা করছিস? রমা কোনো উত্তর দিল না, শুধু মিতালির দিকে তাকিয়ে থাকলো। এরপর দিদির শাশুড়ি রমাকে টেনে ঘরে নিয়ে গেল আর মিতালিও বাড়ি চলে গেল। এরপর ঘটনাটা ধীরে ধীরে পাঁচ কান হতে লাগলো। অনেকে বলছে রমার মাথা খারাপ হয়েছে, অনেকে বলছে রমাকে ভূতে ধরেছে। এভাবে কতদিন আর মেয়েকে ফেলে রাখা যায়? রমার অবস্থা যতদিন যাচ্ছে খারাপ হচ্ছে। রমার বাবা দাদু কেউ বিশ্বাস করলো না যে রমাকে ভূতে ধরেছে, বরং তারা ভাবছে মেয়ের মাথায় কোনো সমস্যা হয়েছে। সব পরামর্শ করে রমাকে বর্ধমান হসপিটালে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। প্রথমে ভেবেছিল কলকাতা নিয়ে যাবে, কিন্তু বর্ধমান হসপিটালে পাড়ার একজন প্রতিবেশী কাজ করে, বলল আমি যোগাযোগ করে দেবো, বর্ধমানে নিয়ে যাও, খরচাও কম পড়বে। সেখানে ডাক্তাররা রমার সমস্ত চেক আপ করে দেখবেন। সমস্ত কিছু হলো, কোনো সমস্যা ধরা পড়ল না। সেখানে ডাক্তাররা জানালো মেয়েটা সুস্থ, কোনো রকম সমস্যা তার মধ্যে নেই। বর্ধমান থেকেও বেশ কিছু ওষুধ লিখে দিল, সেগুলো রমা সময়ের মতো খাচ্ছে কিনা, ঠিকঠাক ওষুধগুলো খাচ্ছিল না। বেশ কিছুদিন যাবার পর একজনের থেকে কাটোয়া একজন গুরুমায়ের সন্ধান পেলেন, আমার জামাইবাবু আর আমার দাদা। যে গুরুমায়ের সন্ধান দিয়েছে তারা তিনজনে মিলে একদিন কাটোয়ার গুরুমায়ের কাছে গেলেন। সেখানে গুরুমা সব কিছু শোনার পর ধ্যানে বসলেন। গুরুমা বললেন, বাড়িতে ফোন করে বলো তোর মেয়ে যে ঘরে শোয় সে ঘরে একটা নীল রঙের ওড়না রাখা আছে, ওটা বাইরে বের করে আগুনে পুড়িয়ে দিতে। জামাইবাবু দিদিকে ফোন করে বললেন, দেখো তো রমার ঘরে আনলা কোনো নীল রঙের ওড়না আছে কিনা। দিদি বলল, হ্যাঁ আছে। জামাইবাবু বলল, ওটাকে পুড়িয়ে দিতে হবে। এদিকে দিদি যেই ওই ওড়নাটা হাত দিতে যাবে তখনই রমা এসে ওড়নাটা কেড়ে নিল। কটমট করে দিদির দিকে তাকিয়ে বলল, আমাকে এখান থেকে তাড়াতে চাস? আমি যাব না, কেউ আমাকে তাড়াতে পারবে না। ওদিকে গুরুমা বলল, আমি জানতাম ওড়নাটা পোড়াতে দেবে না। তখন গুরুমা জামাইবাবুকে বললেন, তোরা যা, আমার যা জানার জানা হয়ে গেছে, মঙ্গলবার গিয়ে তোর মেয়েকে সুস্থ করে তারপর বাড়ি ফিরব। আর এই কদিন মেয়েকে চোখে চোখে রাখবি, না হলে তোর মেয়েকে নিয়ে চলে যাব। তো এরপর জামাইবাবুরা কাটোয়া থেকে ফিরে এলেন। কথা মতো গুরুমা সোমবার সকালে হাজির হলেন অন্য একজনের বাড়িতে যে নিয়ে গেছিল। এরপর বিকালবেলা গুরুমা জামাইবাবুর বাড়িতে ঢুকতেই রমা আরও যেন খেপে উঠল। উল্টো পাল্টা ভাষায় গুরুমাকে গালাগালি দিতে শুরু করলো। এত ছটফট করছে রমা, তাকে ধরে রাখা দায় হয়ে গেছে।
গুরুমা কি একটা যেন মালা রমার শরীরে ঠেকিয়ে রমাকে শান্ত করলো। সেটাতে রমার আর কিছু হয়নি। রাতে বসে গুরুমা জামাইবাবুকে একটা লিস্ট করে দিলেন, কাল হোম যজ্ঞ করতে কি কি লাগবে। জামাইবাবু সব জোগাড় করলেন আর বললেন কাল মানে মঙ্গলবার বাড়ির কেউ যেন বাড়ি থেকে কোথাও না যায়। মঙ্গলবার দুপুর থেকে যজ্ঞতে সবাই বসলো। গুরুমা রমাকে এনেও গুরুমার সামনে বসানো হলো। আর যেই গুরুমার সামনে বসানো হলো, রমার রূপ দেখলে সবাই ভয় পেয়ে যাবে। যেমন তার রূপ তেমন তার চিৎকার। গুরুমা রমাকে জিজ্ঞাসা করছেন, বল তুই কে, রমাকে কেন কষ্ট দিচ্ছিস? সে বলে, আমি কিছুতেই বলবো না। আমি বলবো না মানে বলবো না। আমার কি উদ্দেশ্য, তোকে কেন বলবো? এরপর গুরুমা লাঠি দিয়ে রমাকে মারলো, তাও বলছে না। এরপর গুরুমা কাঁচের বোতল বার করলো, বললো শেষবারের মতো বল, বোতলে বন্দি করবো, আর মুক্তি পাবি না। তখন সে বলল, আমার নাম অমুক। গুরুমা বলল, কবে থেকে ধরেছিস? তখন বলল, অমুক দিন সন্ধ্যেবেলা রমা বাড়ি থেকে ফিরছিল, তার চুল বাঁধা ছিল, কিন্তু নিম গাছের গোড়ায় এসে রমার চুলটা খুলে যায়, তখন চুল থেকে সুন্দর গন্ধ আসে, তখনই আমি তাকে ধরি। গুরুমা বলল, কেন ধরেছিস, কি চাই তোর? বলে, রমাকে আমার সাথে নিয়ে যেতে চাই। গুরুমা বলল, তুই নিয়ে যেতে পারবি না, ওকে ছেড়ে দে। তখন গুরুমা আবার বোতল বার করে বললেন, ছাড় তাহলে, এই বোতলে ঢুকিয়ে দেবো, জীবনে মুক্তি পাবে না। তখন সে বলল, না না, আমি চলে যাব, তবে দুটো ইচ্ছা পূরণ করতে হবে। আমাকে এক বোতল মদ দিতে হবে। তো কথা মতো মদের ব্যবস্থা করা হলো। অবাক করা ব্যাপার, রমা সেই বোতলটা একেবারে শেষ করে দিল, যেটা দেখে ওখানকার সমস্ত লোক অবাক। মদ খাবার পরও রমা সুস্থ, কোনো নেশা নেই। গুরুমা বললেন, দ্বিতীয় ইচ্ছা বল। বলল, মিতালি, সাগর, সুজয়কে ডাকো, ওদের একবার দেখেই চলে যাব। কথা মতো মিতালি, সাগর আর সুজয়কে ডাকা হলো। রমা তাদের দিকে হাউ হাউ করে কেঁদে বলল, মিতালি তুমি ভালো থেকো, আমি আসছি। এরপর সে বলল, ফাঁকা রাস্তায় আমি চলে যাব, আমার সামনে কেউ পড়লে তাকে কিন্তু আমার সামনে নেব, সঙ্গে নিয়ে চলে যাব। তো গুরুমা একটা নির্দিষ্ট দিক ঠিক করে রাস্তাকে ফাঁকা করতে বললেন, বলল ওই সময় যেন ওখান দিয়ে কেউ না যায়। এরপর রমা অজ্ঞান হয়ে গেল, আর একটা দমকা হাওয়া যেন বাড়ি থেকে ঘুরপাক খেতে খেতে বেরিয়ে গেল। তখনই রমা জ্ঞান হারালো। এরপর যখন রমার জ্ঞান ফিরল, তখন রমা বমি করে দিল। ওই বমিটা মদের কারণেই হবে হয়তো। গুরুমা বললেন, কোনো ভয় নেই, মেয়ে পুরো সুস্থ, তবে ওই লোকের আত্মার শান্তি পায়নি, গয়ায় গিয়ে তার পরিবারের লোককে পিণ্ড দান করতে হবে, আর ওই নীল ওড়নাটা গঙ্গার কাছে পুঁতে দিন। এরপর ওই বাড়ির লোক গয়ায় পিণ্ড দান করে। এরপর আর কিছু হয়নি দিদি, এখন সেই ভাগ্নের বিয়ে হয়ে গেছে, সুখেই আছে। মনে হয় গুছিয়ে লিখতে পারলাম না, তুমি তোমার মতো করে বলো। না না, আপনি খুব সুন্দর করে লিখেছেন, আমার পড়তে একদম সমস্যা হয়নি। বন্ধুরা, আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন, একটা অনুরোধ করব, যদি আপনারা বাংলা হরফে লেখেন খুব সুবিধা হয়, না হলে ভয়েস রেকর্ড করতে পারেন। কিন্তু যারা ইংরাজি হরফে লিখছেন কিন্তু বাংলা কথা মানে বুঝতে পারছেন, যেমন AMI আমি সেই সূত্রে বলছি, তারা লিখে একবার বানানগুলো দেখে নেবেন। কারণ আমি যখন পড়তে যাই, আমি তো আপনাদের সব জায়গার নাম জানি না, বা সব বিষয়টা আন্দাজভাবে পড়াটা সম্ভব হয় না, মানেটাই বোঝা যায় না এক একটা ক্ষেত্রে আর কি। তো এগুলো একটু চেক করে যদি পাঠান, আমার পক্ষে বড্ড উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ। আজকে আরও একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনাটা আমি বলবো না যে এটা আমাকে কেউ পাঠিয়েছেন, এটা আমাদের পাড়ারই ঘটনা, আমি যেখানে থাকি। এই পাড়ার কিছুদিন আগে একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, আমরা সবাই বসে আছি, সেখানে একটা বৌদি গল্প করছিলেন। তো বৌদি যখন কার কথা বলছেন, তখন ওনার সবে সবে বিয়ে হয়েছে, মানে আমরা এই পাড়ায় তখনও আসিনি আর কি। ওই বৌদি বলছেন যে ওনার প্রথম যখন সন্তান হয়েছিল, এখন যে দ্বিতীয় সন্তান, আমরা একেই প্রথম জানতাম, কিন্তু না, এ দ্বিতীয় সন্তান, এ তো এখন অনেক বড় হয়ে গেছে, কলেজও পাশ করে গেছে, চাকরি পেয়েও যাবে হয়তো রিসেন্ট। তো সে জন্মায়নি মানে বুঝতে পারছো কতদিন আগেকার কথা। তার আগে একটা বাচ্চা জন্মেছিল, বাচ্চা মেয়ে হয়েছিল, এ ছেলে। বলছেন, তখন আমার জীবনে যেটা ঘটেছিল, তারপর থেকে আমাকে যদি কেউ সামনে দাঁড়িয়েও বলে যে ভূত প্রেত বলে কিছু হয় না, সবই মনের ভুল, কিচ্ছুই নয় বলে আমি আজকের দিনে বিশ্বাস করতে পারবো না, কারণ আমি ভুক্তভোগী। বলছেন
বলছে প্রথম যখন উনি সন্তান সম্ভবা হন, বাড়িতে যখন প্রথমবার কেউ সন্তান সম্ভবা হয়, তার শাশুড়ি, তখন পিস শাশুড়ি বেঁচে আছেন, তারা বিভিন্ন নিয়ম টিয়ম বলতেন, এটা করবে না, চুল খুলে রাখবে না, সন্ধ্যেবেলায় ছাদে যাবে না, সবসময় শরীরে একটা লোহা রাখবে, আমরা এগুলো সবাই জানি। তো উনি সবই করতেন, এমন নয় কিছু করতেন না। বলছে আমি অনেক পরে জানতে পেরেছিলাম কিছু কিছু আত্মা এত শক্তিশালী হয় যে লোহা দিয়ে তাদেরকে আটকানো যায় না। সাধারণ আত্মার ক্ষেত্রে হয়, কিন্তু প্রতিটা আত্মার কিন্তু একই রকমের যে ক্ষমতা তা কিন্তু নয়, কেউ অত্যধিক ক্ষমতা সম্পন্ন হয়। উনি বলছেন তখন আমার সবে বিয়ে হয়েছে এই বছর খানেক, তার মধ্যেই আমি সন্তান সম্ভবা। তো ওই পাড়ায় নতুন বউ, তো পাড়া সম্পর্কে বিশেষ কিছু জানি না, কিন্তু আমার সন্তান যখন মানে গর্ভে আসে, উনি কি করতেন, সন্ধ্যেবেলাটা করে, খুব গরমকাল তখন, উনি বলছেন তখন সবে 3 মাস চলছে আর কি, আমার না প্রচণ্ড গরম লাগতো। আমি কি করতাম, ছাদে যেতাম, চুল টুল বেঁধে লোহা রাখতাম, ছাদে একটু ঘুরে বেড়াতাম, খুব অন্ধকার হয়ে গেলে নেমে আসতাম, কিন্তু বিকালবেলাটা ঘুরতাম। তো সবাই বলতো সন্ধ্যেবেলায় যেন থেকো না, সন্ধ্যেবেলায় থাকতামও না, বিকেলের আলো সবই নিভছে এই সময় আমি চলে আসতাম। বলছে প্রতিদিন আমার বাড়ি 3-4টে বাড়ি পেরিয়ে, মানে ধরুন এটা আমাদের বাড়ির গলি, তারপর একটা গলি আছে, সেই গলির মধ্যেও তো অনেক বাড়ি আছে, ছাদে উঠলে আপনার পরের গলির বাড়ির ছাদও আপনি ভালোভাবে দেখতে পাবেন। তো ওই রকমই একটা বাড়ি, সে বাড়িটার কথা বলছি না কি কালার বা কিছু, সেই বাড়ির ছাদে উনি প্রতিদিন একজন মাঝবয়সী মহিলা, একটু যেন নাইটির মতো একটা পোশাক পরে আছে, একটু সাদা সাদা নাইটি মতো, তাকে দেখতেন। চুল টুলগুলো একটু এলোমেলো, যেন মনে হয় চুল চান করে এলে চুলটা যেমন এলোমেলো থাকে, চুল যতক্ষণ না মানুষ আঁচড়াচ্ছে, অনেকটা ওরকম অবস্থা, ভিজে ভিজে ভাব একটা, তাকে উনি সন্ধ্যাবেলায় দেখতেন। আর সে না কোনো যে কথা বলতো তাই না, শুধু এক দৃষ্টিতে এনার দিকে তাকিয়ে থাকতো, চুপচাপ শুধু তাকিয়ে থাকতো। তো ও দেখতো, এবার রোজ চোখাচোখি হয় বলে একটু হাসার চেষ্টা করতো বা একটু হাত নাড়াবার চেষ্টা করতো, কিন্তু ওনার তরফ থেকে যেন কোনো রেসপন্স আসতো না, যেন তাকিয়ে আছে তো তাকিয়ে আছে। তখন এনার একটু আত্মসম্মানে লেগেছে যে বাবা কথা বলবে না, এমনভাবে তাকিয়ে থাকে কেন, অ্যাটলিস্ট চোখে চোখ পড়লেও মানুষ চোখটা নামিয়ে নেয়, চোখও নামাবে না আবার কথাও বলবে না, এ কি অদ্ভুত। বলে প্রায় দিন না, এবার কি হতো, সন্ধ্যে বিকেলবেলা যেতাম, প্রথমে গিয়েই দেখতাম ছাদে উনি ভদ্রমহিলা এসছেন কিনা, যতক্ষণ দেখতাম উনি নেই ভাল লাগতো। এবার আনমনে ঘরের মধ্যে ছাদে ঘুরে বেড়াচ্ছি, ঘুরতে 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 উনি বলছেন ওনার হাজব্যান্ডের একটা, তখন দেখবেন ওয়াকম্যানে গান শোনার খুব চল ছিল, বলে ওটা নিয়ে আমি গান শুনতাম ছাদেতে, ক্যাসেট মানে ব্যাটারিতে চলতো ওগুলো, আর ভেতরে ক্যাসেট দেওয়া থাকতো। তো বলছে একটু অন্যমনস্ক, ওমা 8 ঘন্টা হাঁটার পর দেখছে সত্যি ভদ্রমহিলা এসে দাঁড়িয়ে আছে, মানে কখন উঠছে ছাদে দেখ বোঝা যাচ্ছে না, এটা হতে পারে সে উঠছে তিনি দেখতে পাননি, কিন্তু আবার যখনই উঠে ওইভাবে তাকিয়ে থাকে। এবং উনি যখনই তাকান ওনার শরীরে এনার প্রচণ্ড একটা আনচান ভাব শুরু হয়। উনি বলছেন আমার কোনো বমি ভাব বা কিছু প্রেগনেন্সিতে ছিল না, কিন্তু উনি তাকানোর পর না শরীরটা প্রচণ্ড, যেমন পাহাড়ি রাস্তায় যখন গাড়ি ঘুরতে ঘুরতে ওঠে আমাদের যেমন গা পাক দেয়, ঠিক ওরকম একটা গা পাক দিতে থাকতো। একদিন তো সহ্য করতে না পেরে ছাতেরই একটা সাইডে হড়হড় করে বমি হয়ে যায়, দুপুরে যা খেয়েছেন সব খাবার উঠে যায়। তো তারপর থেকে ছাতে উনি যাওয়া বন্ধ করলেন, উনি নিচে ছোট উঠোন তাতেই হাঁটতেন। তো ওনার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন ছাতে যাচ্ছ না, বলছেন এরম তাকিয়ে থাকছে। বলছে কে, বলে এরম তাকিয়ে থাকে ওই বাড়ির একটা ভদ্রমহিলা। ওরা শাশুড়ি না অতটা বুঝতে পারেনি যে কোন বাড়ির কথা বলছে, আর নতুন বউ কোনো পাড়ার কারোর নামও তো বলতে পারবে না যে ও পাড়ায় কেউ, স্বাভাবিক সম্ভব না তার পক্ষে, 1 বছর সবে বলছে বিয়ে হয়েছে, 1 বছরও হয়নি বলছেন, তখন 1 বছর হব আর কি। পাশের পাড়ার লোকের বাড়ির অ্যাড্রেস নাম কিছু তো বলতে পারবে না, যে বলবে যে অমুকদের বাড়ি বা কিছু, তারাও বুঝতে পারেনি। বলছে কে রে বাবা, কাদের বাড়ির বউ, ওভাবে তাকিয়ে থাকে, আর তাকিয়ে থাকলে তোমার বমি হলো তাহলে হয়তো তার নজরটা ভালো না, যাক বাবা যেও না, যেটা সমস্যা হচ্ছে সেটাতে যেও না। এনার বাড়ির লোকও খুব ভালো, তার আর কিছু এ করেনি। তারপর থেকে বলছে ছাদে আর যেত না, সমস্ত কিছু ঠিকঠাক আছে। বলছে আমার স্বাদও হলো, ওদের বাড়িতে 7 মাসে স্বাদের রেওয়াজ ছিল, শ্বশুর বাড়িতে স্বাদের অনুষ্ঠানও হয়ে গেল।
7 মাসে স্বাদের পর ওদের বাড়ির শ্বশুরবাড়ির আর কি নিয়ম ছিল, বৌমা বাপের বাড়িতে যাবে, প্রথম বাচ্চা সেখানে জন্মাবে, তারপর আঁতুর মিটলে আবার বাচ্চা নিজের বাড়িতে ফিরে আসবে। এরপরের মাঝখানে এতগুলো মাস কেটে গেছে, ছাতে আসে যেত না, সে সিঁড়ি উঠোনেই হাঁটতো। আর মাঝে মাঝে যখন ডাক্তার দেখে আসার সময় সবসময় রিক্সা না করে একটু হাঁটতো, কারণ ডাক্তার বলতো একটু হাঁটা চলাও দরকার আছে। কোনো ভারী কাজ তাকে বাড়িতে কেউ কিছু করতে দিত না। বাপের বাড়ি যখন সে গেল 7 মাসের পর, সেখানে তার চেনা জায়গা, তার ছাতে হাঁটুক, রাস্তায় হাঁটুক, কোথাও কোনো প্রবলেম নেই। তখন একটা অদ্ভুত জিনিস সে খেয়াল করলো, নিজের বাড়ির ছাতে সে হাঁটছে, সে হঠাৎ হঠাৎ তার মনে হয় পেছন ঘুরে মনে হয় যেন কেউ দাঁড়িয়েছিল, আবার মুখটা ঘুরিয়ে নিল। একদিন মানে এরকম রোজ হয়, দেখে পেছনে কেউ নেই, কিন্তু একটা ভেতর ভেতর না একটা চিনচিন একটা ভয় কাজ করছে যে পেছনে কেউ নেই, তাহলে আমি কাকে দেখি, কেন এরকম মনে হয়, আচ্ছা আমার কি এগুলো মনের ভুল। এরকম করতে করতে একদিন চোখাচোখি হয়ে গেছে, দেখতে ঠিক ছাদের একটা কোণায় ওই ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে যাকে সে ও বাড়িতে যেত। ও চিৎকার করে উঠেছে, কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ড তাকে দেখেছে, দেখেই চিল্লিয়ে উঠেছে। এবং মিলিয়ে গেল না কি গেল সেটাও কিন্তু বলছে না সে যে মিলিয়ে গেল বা কিছু, নাথিং। ও চিৎকার করে উঠেছে, চিৎকার করে চোখটা বন্ধ করে নিয়েছে। তারপরেই ওর মা বাবা সবাই ছুটে এসেছে, কি হলো এরকম অবস্থায়, তাকে নিচে ধরে ধরে নিয়ে গেছে। ছাদে যে দাঁড়িয়ে আছে, আমার ওকে খুব ভয় লাগে, ও এখানে কি করে এলো, ওখানে কি করে এলো। দাদা টাদারা ছাদে এসে বলছে, কোথায়, কেউ কিচ্ছু নেই, তুই কী বলছিস। তার মাকে বললো, এরকম আমার ওখানে দেখতাম ছাদে, পাশের পাড়ার একটা বাড়ির ছাদে একটা মহিলা দাঁড়িয়ে থাকতো। বলছে বাড়িতে সবাই হাসাহাসি শুরু করলো ওকে নিয়ে। ওর বিশেষ করে দাদারা খুব ওর পেছনে লাগতো আর কি, লেগ পুলিং করতো। বলছে তোর মাথা খারাপ, তো শ্বশুর বাড়ি থেকে কি তান্ত্রিক ধরে নিয়ে এনেছিস, কালা জাদু টালা জাদু নাকি, মানে কালা জাদু ব্যাপারটা একটুখানি শিক্ষিত মানুষদের কাছে একটা হাস্যস্কর বিষয়, যে কি বলে এইসব অশিক্ষিতের কথাবার্তা, মানে তাদের ধারণা, বা অনেকে যারা বিশ্বাস করে না আজও বলেন এগুলো দুর্বল মনের থেকে মানুষ সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি। তোকে নজর দিতে দিতে তোর আমাদের বাড়ি অ্যাড্রেস অব দিশে চলে এলো, এইসব তাকে বলছেন। এবার তার মা বলছে থাক, এই অবস্থা আর মনে দুর্বল হয়। বলছে বা দুর্বল হয়েছে, দাদারা বোঝাচ্ছে তার মাকে, দুর্বল হয় ঠিক আছে, তা বলে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে যাবে এটাও তো ঠিক কথা না। এতে তোর শরীরে প্রভাব পড়বে, যে বাচ্চাটা আসছে তার উপর প্রভাব পড়বে। বাচ্চাটা যেদিন জন্মালো হসপিটালে রাত্রিবেলা, তার 1 ঘন্টা বাদে বাচ্চাটা মারা যায়। এবং ওর যখন লেবার পেন শুরু হয়েছিল না, বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছিল, লেবার পেন চলাকালীন যন্ত্রণার মধ্যে যখন শেষের দিকে সে আর যন্ত্রণা সহ্য করতে পারছে না, এটা কারণ ঘোর এসে গেছে যন্ত্রণা সহ্য করতে করতে, হসপিটালে তো অনেক বেড থাকে, একটা বেডের দিকে চোখ যাচ্ছে বারবার, দেখছি ওই ভদ্রমহিলা বসে আছে যাকে সে দেখতো। তারপর বাচ্চা তো জন্মে যায়, জন্মানোর পর বাচ্চাটি মারাও যায়। তো পরবর্তীকালে যখন ও শূন্য কোলে শ্বশুরবাড়িতে ফিরে আসে, শ্বশুরবাড়ির লোকেরা প্রচণ্ড ভালো, তারা ওকে একদম বুকে টেনে নিচ্ছিল, শাশুড়ি পিসশাশুড়ি, তারা প্রচণ্ড একটা বাড়িতে শোকের পরিবেশ, একটা বাচ্চা জন্মেও রইল না। বাচ্চা গর্ভে নষ্ট হয়ে যাওয়া আলাদা, বাচ্চা জন্মে সে পৃথিবী থেকে বিদায় নিল 1 ঘন্টার মধ্যে। কেউ কেউ বলছেন ভূমিষ্ঠ হওয়ার পর সবই মানে জন্মাতেই মারা গেছে, ওটাকে নষ্ট বলাই চলে, বাচ্চা নষ্ট হয়ে গেছে বলা চলে, কারণ সে তো কতক্ষণ না সে শ্বাস নিয়েছে পৃথিবীতে। কেউ কেউ বলছে না ভূমিষ্ঠ যখন হয়েছে সে বাচ্চাটা জন্মেছে, তাকে তো ধরা হবে, তাকে বাচ্চা নষ্ট হয়েছে কেন বলে, তো সেটা তর্কর বিষয় নয়। বিষয়টা তার সন্তানটা রইল না এতদিন কষ্ট করার পর। বাচ্চাটি মারা গেলেন এবং তারপর তার শ্বশুরবাড়ির লোকেদের টনক নড়ল যে কি হয়েছিল। তখন তারা জানতে পারলেন যে বাড়িটার কথা, ছাতে গিয়ে একদিন ওর স্বামী বলছে চলো তো বলো তো কোন বাড়ি, দেখালেন সেই বাড়ি থেকে খবর টবর নিয়ে এসে সেই বাড়ি থেকে চেয়ে একটা ছবি চেয়ে আনলো, বলে এই ছবিটা, বলছে হ্যাঁ, বলছে এই ছবিটা ওই বাড়ির ভদ্রলোকের, মানে যিনি বাড়ির কর্তা, তার প্রথম স্ত্রীর। ওনার সন্তান জন্মাতে গিয়ে উনি মারা গেছেন, কারণ
ওনারও জন্ডিস হয়েছিল এবং ওনার গর্ভস্থ শিশুরও জন্ডিস হয়েছিল, মানে সেটা হেপাটাইটিস বি এর আকার ধারণ করেছিল। ন্যাচারালি মা বাচ্চা বাঁচেনি, তাদের একটা যুক্তি ছিল, দুজনেই মারা গেছিল। কিন্তু কোনো কারণে তার আত্মা হয়তো মুক্তি পায়। তারপর তার স্বামী নতুন সংসার করেছে, তার সতীন এসেছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, ভালো আছে। তার অন্যান্য ভাইয়েরদের বিয়ে হয়েছে, তাদের বাচ্চা জন্মেছে, সব কিছু। কিন্তু একে কেন দেখা দিল, এর সঙ্গে কি লিঙ্ক, এর কিন্তু কোনো লিঙ্ক পাওয়া যায় না। তো ওদের বাড়ির জ্যোতিষী বলেছে অ্যাকচুয়ালি কারোর যদি রাশ হালকা থাকে এবং হরোস্কোপে মানুষের থাকে যে তন্ত্র সাধনার দ্বারা আকৃষ্ট হবে, এই হাওয়া বাতাসের প্রভাব পড়বে। এই যে লোকে বলে আমি তো ভূত দেখি না, ভূত সবাই দেখতে পাবে না। কে দেখতে পাবে, কে দেখতে পাবে না, কার উপর, অনেকের মানুষের উপর কালা জাদু কাজই করে না, সে কোনো মানে স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিস করে না, অথচ তার উপর কোনো কালা জাদু কাজ করবে না, কারণ তার গ্রহের অবস্থান এত স্ট্রং। আর কারোর প্রায় বলে ভূত দেখছি, তারা বানিয়ে বলছেন না, কারণ তাদের গ্রহের পজিশনটা ওরকম। এটা মানে যারা জ্যোতিষ চর্চা করেন তারা বলছেন যে সব কিছু সবার হবে না, তাহলে তো মিটে যেত না। সব কিছু কোথায় সবার হয়? কেউ কেউ আম্বানি হয়ে জন্মাচ্ছে পৃথিবীতে, কেউ কেউ রাস্তায় পড়ে যায়। তা সত্যি কি সবাই একই জিনিস জীবনে পাচ্ছে না। তো কিছু বলার নেই, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আত্মা আছে, তা কাকে দেখা দেবে না, কেন দেখা দিল, কেনই বা তার সন্তান নষ্ট হলো। কিন্তু পরবর্তীকালে যখন এই যে ছেলেটি আজকে এত বড় হয়ে গেছে, সে যখন জন্মায় না, বাচ্চাটি হওয়ার খবর শোনার পরেই তো বাড়ির লোক কী করেছিল, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। পুরো প্রেগনেন্সি পিরিয়ডটা সে বাপের বাড়িতে ছিল এবং তার স্বামী শ্বশুরবাড়ির লোকেরাও গিয়ে তার সঙ্গে গিয়ে দেখা করে আসতো, কদিন গিয়ে থেকেও আসতো তার বাপের বাড়িতে। তবু যতক্ষণ না বাচ্চা জন্মেছে তাকে নিয়ে আসেনি, আগের বারের ওই ভয়টা থেকে। কেমন লাগলো বন্ধুরা ঘটনাগুলো অবশ্যই জানাবে। এবং সত্যি মন আমাদের ভারাক্রান্ত, আমাদের যা ঘটে চলেছে চারিপাশে। তো লাইক করো, কমেন্ট করো। অন্য দিনের মতো আর ওভাবে বলতে পারছি না, ইচ্ছেও করছে না। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন বাদলা দাস, কমেন্ট করেছে সুতপা দাস, অমিতা মুখার্জি, প্রিয়াঙ্কা মণ্ডল, অনিমেষ কমেন্ট করেছেন, শ্রাবণী মুখার্জি, স্বপ্না রয়, সৌমেন্দু রয় চৌধুরী, সৌজাত্য ঘোষ, সুজাত্য ঘোষ লিখেছেন আমার কমেন্ট করলাম আমার নাম নিও, নিশ্চয়ই নাম নেব। ব্রততী ঘোষাল, রত্না দেবনাথ লিখছেন শৈলী আন্টি আমি রুদ্র মজুমদার, আমার মায়ের কাছে সত্যি ঘটনা আছে, মা কী করে তোমার সাথে যোগাযোগ করবে? টালিগঞ্জ থেকে বলছি, আমি তোমার ঘটনা অনেক দিন ধরে শুনি। আমাকে মেল করো alaukiczone310@gmail.com মেল মারফত ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমার যদি ফেসবুকে অ্যাকাউন্ট থাকে বা মায়ের যদি থাকে, সেখানে তোমরা ফেসবুক পেজ সার্চ করতে পারো অলৌকিক জোন বলে। অলৌকিক জোনে ফেসবুক পেজে ভয়েস করেও কিন্তু ঘটনা পাঠিয়ে দেওয়া যায়। সোমা দাস, কৃষ্ণা মুখার্জি, শ্রাবণী মুখার্জি, রুমা, মনীষা বিশ্বাস, সৌরভ ঘোষ এবং আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদের পাশে থাকার জন্য, ধন্যবাদ।